Hello viewers, Assalamu alaikum. This is me Amrin Rahman, practitioners lawyer of Dhaka, Joss Court. হ্যাঁ ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে এসেছি আইনের একটি নতুন টপিক নিয়ে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন। এই ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ এবং ১৫৫ ধারাটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা আলোচনা করা হয়েছে কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ সম্পর্কে, এবং ১৫৫ ধারা আলোচনা করা হয়েছে নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ আমল অযোগ্য অপরাধ সম্পর্কে। সো ভিউয়ার্স, ফৌজদারি মামলা সাধারণত শুরু হয় নাম্বার 1 হচ্ছে পুলিশকে অপরাধের তথ্য প্রদান করে, যেটাকে আমরা বলে থাকি এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরের মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে অপরাধের তথ্য ম্যাজিস্ট্রেটকে প্রদান করে, যেটাকে বলা হয় সিআর মামলা, কমপ্লেইন্ট রেজিস্টার্ড, অর্থাৎ অভিযোগ দায়েরের মাধ্যমে। এছাড়াও নন জিআর মামলাও হয়। তো এখন আমি যেটা আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধ, পুলিশকে অপরাধের সংবাদ প্রদান। ফৌজদারি কার্যবিধি আইন ১৮৯৮ অনুযায়ী পুলিশকে আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ উভয় ধরনের অপরাধের তথ্যই কিন্তু পুলিশকে প্রদান করা যাবে। যখন পুলিশকে কোনো আমলযোগ্য অর্থাৎ কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান করা হবে, তখন পুলিশ এটি ১৫৪ ধারায় লিপিবদ্ধ করবেন। এবং যখন পুলিশকে আমল অযোগ্য অর্থাৎ নন কগনিজেবল অফেন্স, আমল অযোগ্য অপরাধের তথ্য প্রদান করা হবে, তখন পুলিশ এটি ১৫৫ ধারায় লিপিবদ্ধ করবেন। সো ভিউয়ার্স, এখন আমরা ১৫৪ ধারাটি দেখব। ১৫৪ ধারায় কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? ১৫৪ ধারা আলোচনা করা হয়েছে ইনফরমেশন ইন কগনিজেবল অফেন্সেস, অর্থাৎ আমল যোগ্য অপরাধ সম্পর্কে। এই ১৫৪ ধারায়, ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারায় প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে পুলিশ রেগুলেশন আইন বা পুলিশ রেগুলেশনের ২৪৩ ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধের মৌখিক বা লিখিত যে তথ্যটি প্রাথমিকভাবে পুলিশের কাছে আসে, এটাই হচ্ছে প্রাথমিক তথ্য। অর্থাৎ আমলযোগ্য অপরাধ বলতে কি সাধারণত গুরুতর বা মারাত্মক ধরনের অপরাধকেই কিন্তু বোঝায়। এখানে আমলযোগ্য অপরাধ যখন সংগঠিত হয়, তার লিখিত বা মৌখিকভাবে যে প্রাথমিক তথ্যটা পুলিশের কাছে আসে, এটাই হবে প্রাথমিক তথ্য। কোনো একজন ব্যক্তি কোনো একটি আমলযোগ্য অপরাধ তিনি দেখেছেন অথবা তিনি শুনেছেন, এই আমলযোগ্য অপরাধটি উনি কিন্তু লিখিতভাবেও থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিতে পারেন, অন্যথায় তিনি মৌখিকভাবে এসেও বলতে পারেন। তো যদি উনি লিখিতভাবে নিয়ে আসেন, তাহলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি গ্রহণ করবেন, এবং উনি যদি মৌখিকভাবে বলেন, তখন ওনার এই যে আমলযোগ্য অপরাধটি উনি বলেছেন সেটা কি করা হবে, তখন সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওনার নির্দেশে এটি লিখিত হবে। লিখিত হয়ে এই যে আমলযোগ্য অপরাধগুলো উনি বলেছেন সেটা ওনাকে পড়ে শোনানো হবে, এবং এটাকে বলা হয় এজাহার বা দরখাস্ত। এই এজাহার বা দরখাস্তে কি করবেন, যিনি তথ্য দিলেন বা যিনি আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় এসে বলেছেন, উনি স্বাক্ষর করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারার অধীন এই যে অভিযোগটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রহণ করলেন, এই অভিযোগের যে সারমর্ম, অর্থাৎ এটি কোন আইনের কত ধারায় কে এবং কোথায় অপরাধ করেছে, সেটি সরকারি ফরম বা সরকারি বিপি নাম্বার ২৭, যা প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত, সেটাতে উনি কি করবেন, লিপিবদ্ধ করবেন। এবং লিপিবদ্ধ করার পরে এই অভিযোগটিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে স্বাক্ষর করবেন, এবং যিনি এই আমলযোগ্য অপরাধটির তথ্য দিয়েছেন তিনি এই অভিযোগটির পাদদেশে স্বাক্ষর করবেন। এইভাবে ১৫৪ ধারার অধীন যে মামলাটি হয় সেটাকে সাধারণত বলা হয় হচ্ছে জিআর মামলা, অর্থাৎ জেনারেল রেজিস্টার্ড কেস।
সো ভিউয়ার্স, তাহলে আমরা 154 ধারাটি কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং 154 ধারার মাধ্যমেই কিন্তু আমলযোগ্য অপরাধ অর্থাৎ জিআর মামলাগুলা কিন্তু শুরু হয়। এখন আমরা দেখব হচ্ছে 155 ধারাটি, ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারাটি। 155 ধারায় বলা হয়েছে, যখন কোনো আমল অযোগ্য অপরাধের তথ্য পুলিশকে দেওয়া হবে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আমলযোগ্য অপরাধটিকে প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে 155 ধারার অধীন যে থানায় রক্ষিত ফর্ম 65-তে কি করবেন, 65-তে অথবা সাধারণ ডায়েরি অর্থাৎ জেনারেল ডায়েরি এন্ট্রি জিডিইতে কি করবেন, এটি লিপিবদ্ধ করবেন এবং এটি জিডিইতে লিপিবদ্ধ করে এই অভিযোগ সহ তিনি কি করবেন, এই যিনি আমল অযোগ্য অপরাধের তথ্যটি দিলেন ওনাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন এবং এই যে জিডি বা এই যে আমল অযোগ্য অপরাধের অভিযোগটি লিখিত হলো, এই অভিযোগটিতে কি করবেন, যিনি এখানে তথ্য দিয়েছেন তিনি স্বাক্ষর করবেন, কিন্তু এই জিডিতে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে না। এবং 155 ধারার অধীন এই যে জিডিটা ম্যাজিস্ট্রেটের কাছে গেল এবং এরপরে যে মামলাটি শুরু হবে সেটাকে সাধারণত বলা হয় হচ্ছে নন জিআর কেস। সো ভিউয়ার্স, আমি অনেকদিন আগে আমার চেম্বার থেকে একটি লাইভ করছিলাম, তখন আমি ওখানে কমেন্টস পেয়েছিলাম যে নন জিআর মামলাটি আসলে কি। সো আশা করছি আজকে আমার এই আলোচনা থেকে আপনারা বা আপনি অবশ্যই নন জিআর মামলাটি কি এবং নন জিআর মামলাটি কিভাবে শুরু হয় সেটি খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আপনারা আইন সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে বেসিক্যালি আইন সম্পর্কে তথ্য প্রদান করি এবং আশা করছি আমার এই আইনের তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। সো আপনাদের যদি আমার এই আইনের বিষয়ে আমি যে লেকচারগুলো দিয়ে থাকি বা যে ভিডিওগুলো পোস্ট করছি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।